আসসালামু আলাইকুম। শুনছেন আহমেদ হৃদয় রচিত উপন্যাস শেষ 15 দিন। আজ তৃতীয় পর্ব। ভীষণ মন নিয়ে ভাইয়ের দোকান থেকে বিদায় নেব এমন সময় আমার স্কুলের বন্ধু আকাশের সাথে দেখা। কলেজে ওঠার পর থেকে তেমন দেখা সাক্ষাৎ হয় না। ও আর আমি ভিন্ন কলেজে পড়ি। ভাগ্যক্রমে আজ হঠাৎ দেখা। কি রে, দিনকাল কেমন চলে? ভালো না, আয় আড্ডা দেই। না রে, সময় নাই, আরেকদিন। আচ্ছা, আমি যাই। রাব্বি, রোহান, সোহাগ ওরা বসে আছে। ওই আকাশ, ফুচকার দোকান কই পাবো রে? পাইলট স্কুলে গিয়ে দেখতে পারিস। আকাশের সাথে আর কোনো কথা না বলে পাইলট স্কুলের দিকে রওনা হলাম। রেল লাইন দিয়ে হাঁটছি, তাই দ্রুত হাঁটতে পারছি না। নাদিমকে ডেকে রেল লাইনের পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে হাঁটতে লাগলাম। পাইলট স্কুলের সামনে তাকওয়া লাইব্রেরি, ওখানে দাঁড়িয়ে আছি। আবারও হতাশার চিহ্ন আমার চেহারায়। ভাই, আমার কপালটাই খারাপ। হাসতে হাসতে বলতে লাগলো নাদিম। এখন কি করবে? চলো বাসায় চলে যাই। বাসায় স্যার পড়াতে আসবে একটু পর। সামনে আমার পরীক্ষা। চল তাহলে। বাড়ির দিকে রওনা হব, ঠিক ওই মুহূর্তে আমার আরেক বন্ধুর সাথে দেখা। লকডাউনের পর থেকে ঠিকমতো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না। কি রে আল ইসলাম, কি খবর? দোস্ত, ভালো না। নারায়ণগঞ্জের যা অবস্থা, তোদের ওইদিকে নাকি একজন ধরা পড়েছে। আরে না, মানুষ গুজব ছড়াচ্ছে। আল্লাহর রহমতে আমাদের ওই দিকটা মোটামুটি ভালোই আছে। কোথায় গিয়েছিলি? তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আরে আর বলিস না, ফুচকা কিনতে এসেছি। দোকান সব বন্ধ, তাই ভালো লাগছে না। অর্পিতা ফুচকা খাবে নাকি? হ্যাঁ, বায়না করছে। এখন কি করবি বলতো? তাহলে এখানে কেন? ফতুল্লা ডিআইটি মাঠে যা, ওইখানে পাবি। দিনকালের যা অবস্থা, এইদিকে লোকজন তেমন বাইরে বের হয় না। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। বউবাজারের পাশের রাস্তা দিয়ে ডিআইটি মাঠে যাব। দাঁড়া, এদিকে আমার এক বন্ধু থাকে, ওর বাইক আছে। ওকে ফোনে পেলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে বলে বোঝাতে লাগলাম নাদিমকে। আমার মতো নাদিমও মনে হয় মনে মনে ভাবছে, ফেঁসে গেছি আজ। তবে আজ নাদিমকে খুশি মনে হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমি হৃদয়। তুই কই আছিস? ভিপি, কি অবস্থা? আছি মোটামুটি। তোর বাইক দিয়ে এক জায়গায় যেতে হবে, কোনো সমস্যা নাকি? কই আছিস তুই? আমি শাকিলের দোকানের সামনে। আচ্ছা, তুই ওইখানেই থাক, আমি আসছি। দ্রুত আয়। আচ্ছা বন্ধু, আমি 15 মিনিটের মধ্যে আসছি। অনেককে সব কথা বলে তিনজন রওনা দিলাম ফুচকা কিনতে। ডিআইটি এসে একবার কান্না করি, আবার ওদের দিকে তাকিয়ে হাসতে থাকি। আসলে কান্না পাচ্ছিল, তবে ছোট ভাই আর বন্ধুর হাসি দেখে নিজেও হেসে পড়লাম। ভাই, ভাবি মনে হয় জানতো ফুচকা পাওয়া যাবে না, তাই এই কাজটা দিয়েছে। মাথা কাজ করছে না, কি করব ভেবে পাচ্ছি না। অনেক, কি করব বল না কিছু। আমি কি বলবো, তোর কপাল। তোর এলাকার লোকজন আমার কষ্টটা বুঝলো না। আমার কথা শুনে আবার সবাই হাসতে লাগলো। ঘাটের লোকদের দেখতে পেয়ে একটু সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, মামা, ফুচকাওয়ালা কি দোকান খোলে? আরে মামা, মানুষ তো ঘরে থেকেই বাঁচতে পারছে না, আবার দোকান খুলবে? মামা, অন্য কোনো দোকান কি পেতে পারি? হরিহর পাড়া যান, ওখানে পেলেও পেতে পারেন। কাল আমার বাড়িওয়ালি নিয়ে এসেছিল। মামার কথা শোনার সাথে সাথেই চেপে বসলাম বাইকে।
খুশিতে ঈদ হচ্ছে মনে। এত কষ্ট করার পর অবশেষে পেতে যাচ্ছি। মামা, একটু দ্রুত চালাও। বাইকের গতি বাড়াবে ঠিক তখন সাইড সাইড আওয়াজ আসতে লাগলো। তাকিয়ে বিষয়টা আঁচ করতে পারলাম। আমিও মনে মনে একবার ভাবছিলাম যে তেল পাম্পের ওখানে কিছু একটা ঘটবে। বাইক দাঁড় করালো অনেক। আপনারা তিনজন একসাথে কোথায় যাচ্ছেন? নাদিম আমতা আমতা করতে লাগলো। এই, কথা বলছেন না কেন? জি আঙ্কেল, আমরা বাসায় যাচ্ছি। আপনাদের মাস্ক কোথায়? তাকিয়ে দেখি কারো মুখে মাস্ক নেই। এত তাড়াহুড়ো করে বের হয়েছি যে মাস্ক নিতে ভুলেই গেছি। আর কোনো কথা বলার সময় দিল না। সপাত সপাত আওয়াজ। আমি মার খাচ্ছি আর গুনছি কয়টা দেয়। ফেসবুকে সাম্প্রতিক সময়ে এগুলো নিয়ে ভালোই ট্রল দেখছি আর হেসেছি। কখনো ভাবিনি নিজেও এমন পরিস্থিতিতে পড়ব। আমার শরীরেও কয়েকটা পড়েছে বেশ। বারবার অনুরোধ করার পর মারের গতি কমে আসলো। আমরা আমাদের ভুল স্বীকার করে ওনাদের সরি বললাম। ভেবেছিলাম ঘটনাটা এখানে শেষ, কিন্তু আবার নতুন বিষয় নিয়ে শুরু হলো তিনজন কেন একসাথে বাইকের পিছনে। ওই উঁচু জায়গায় গিয়ে 15 বার করে কান ধরে উঠবোস করেন। আমরা এখানেই আছি। একবার থামলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। কথাটা বলে একটু সামনে গিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমাদের দিকে। একবার মনে মনে ভাবছিলাম মোটরটাকে ধাক্কা মেরে সবাই একসাথে পালিয়ে যাব। তবে বাইক না থাকলে একবার চেষ্টা করে দেখতাম। নাদিম কান ধরে ওঠবোস করে আর হাসে। অনেক, সে তো পুরো রেগে ফায়ার। এত তাড়াতাড়ি 15 বার শেষ? ফাঁকি দিস নাই তো? আচ্ছা যা, এবারের মতো মাফ করে দিলাম। আর কখনো যেন এই ঘটনা না ঘটে। যা, এখন সোজা বাসায় যান, রাত অনেক হয়েছে। এই বলে ছেড়ে দিল আমাদের। ওনার কথা শেষ না হতেই আমরা বাইক নিয়ে চলে আসলাম সেখান থেকে। পঞ্জবটি জাপানি বিল্ডিংয়ের সামনে এসেই অনেক বাইকটা একটু স্লো করলো। আরে ভাই, এখন এগুলো না খেলে হয় না? অনেক জবাবে, মামা সারাদিন একটাও খায়নি। আচ্ছা চল, এবার হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে। অবশেষে আমি এসে পড়লাম ফুচকার দোকানে। আমার মুখে হাসির বন্যা বইতে লাগলো। সত্যি বলতে অনেক ভালো লাগছে। এত কষ্ট করার পর অবশেষে পেলাম, সেটাই বড় কথা। মামা কেমন আছেন? রাখছে, আল্লাহ ভালোই। দোকান বন্ধ করে ফেলেছেন নাকি? হ্যাঁ মামা, বেচা কেনা তেমন নাই, কি করব? ও আচ্ছা, আমাকে 4 প্লেট ফুচকা দিন, একটা পার্সেল। মামা হবে না। কেন? ফুচকা নাই? ও আচ্ছা, তাহলে একটা ফুচকা দিন আর বাকি 3টা চটপটি দিন। ফুচকাটা পার্সেল। মামা তাও হবে না, আজ ফুচকা নিয়ে আসিনি, সব চটপটি দেই। মামার কথা শুনে আমার মাথা চক্কর দিতে লাগলো। বাকি কথাগুলো কি বলেছে মনে নেই। নাদিম হাসতে হাসতে শেষ। তবে অনেক যে হাসেনি তেমনটা নয়। অনেকের হাসি ছিল মুচকি। মামা আপনি এই কথা বললেন না, আমার বউ আজকেই আমাকে তালাক দিয়ে দিবে। আল্লাহ আমাকে রক্ষা করো। মামা আপনাকে কিভাবে বুঝাবো এই ফুচকা কিনতে আমি কোথা থেকে কোথায় এসেছি আর কত কষ্ট করেছি। আমি আজকের দিন কখনো ভুলবো না মামা। মামা আপনার ফুচকা প্রয়োজন? তাহলে 5 মিনিট দাঁড়ান, আমি আমার ছেলেকে বাসায় পাঠাবো, সে গিয়ে নিয়ে আসবে। মামার কথা শুনে স্বস্তি পেলাম। বুঝতে পারলাম মামা আমার কষ্টটা বুঝতে পেরেছে। খুশিতে মামাকে জড়িয়েই ধরলাম। কিন্তু কিন্তু কি বলেন? ফুচকার ঘুগনি পাতলা হবে, চটপটির মশলা তুলে ওইগুলো দিয়ে বানিয়ে দিব। আচ্ছা মামা, আপনি বানিয়ে দিন। অনেকের মুখ দেখে বুঝতে পারলাম
ও একটু রেগে আছে। বিরক্ত হওয়ারই কথা। এই ফুচকা কিনতে এসে কি যে কাহিনী ঘটলো আমাদের সাথে, অর্পিতা না বললে আমি কখনোই এত কষ্ট করতাম না। আমি অর্পিতার কোনো কথাই ফেলতে পারি না, ওর জন্য সব করতে পারি আমি, তাই আমার কাছে এইগুলো কিছুই মনে হচ্ছে না। মামা, আমাদের 3টা চটপটি দেন, আমরা খেতে থাকি। আমি চটপটি খাচ্ছি আর মনে মনে পরিকল্পনা করছি কোন দিক দিয়ে যাওয়া যায়। এবার তো আর ওই দিক দিয়ে যাওয়া যাবে না, খাওয়া শেষ। তবে এখনো মাথাতে কিছুই এলো না। এর মধ্যে ফুচকাওয়ালা মামার ছেলে এসে ডাকছে ফুচকা নিয়ে। ভাই, এই নিন আপনার ফুচকা। ফুচকা হাতে নিয়ে মাথা নষ্ট হয়ে গেল। মামা, ফুচকা কয়টা দিছেন? মামা, আর ফুচকা নাই। টক কই? মামা, ওটাও নাই। আপনি যে আছেন এটাই আমার ভাগ্য, আর কথা বাড়িয়ে লাভ নেই। চল নাদিম, আমরা বাসার দিকে রওনা দিই। সময় তো শেষ, এখন কি করবি? থাক, যত দ্রুত সম্ভব আমাদের যেতে হবে। বন্ধু, এই রাস্তাটা দিয়ে যাই, তাহলে আর পুলিশ মামাদের সামনে দাঁড়াতে হবে না। কিন্তু রাস্তা যদি বন্ধ থাকে? তুই চল, বাকিটা পরে দেখা যাবে। আমি আর ওদের সামনে দিয়ে যেতে চাই না। প্রথমে তো ভালোই চলছিল বাইক, তবে এখন স্লো কেন? প্রথমে ওর বাইক চালানোর গতিতে মনে হচ্ছিল হাওয়ায় উঠতেছি আমরা। মামা, সামনে দেখ। আরে কপাল আমার, আজ সকালে কার চেহারা দেখে বের হয়েছিস? ভাবির। আরে শালা, চুপ থাক। আমার কুকুরদের সাথেও প্রেম করলে এত কষ্ট করতে হতো না। নাদিমের কথা শুনে না হেসে পারলাম না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি আর নাদিম দুজনেই বাসটাকে মাথার ওপরের দিকে তুলে ধরব, আর তুই বাইক চালাবি। বন্ধু, এই এলাকার লোকজন ভালো না, দেখতে পেলে গালাগালি করবে। চিন্তা নিস না, আমি সব সামলে নেব। তুই তোর কাজটা ভালো করে কর। আমি আর নাদিম বাসটা শুধু হাত নিয়ে একবার ছুলাম। আরে ভাই, এই মুরব্বিটা কে? আর কোথা থেকেই বা আসলো? কোনো কথা নাই, আমার হাত পা পুরো ফাটাই ফেলছে। চিল্লায় তো পুরো মহল্লার লোকজন একসাথে করে ফেলছে। উঠে দাঁড়াতে পারছি না, কষ্ট করে উঠলাম, কারণ এক বড় ভাই বেশ কয়েকটি প্রশ্ন করছে তাই। জামা কাপড়ের অবস্থাও পুরো খারাপ, তবে একটি ভালো কাজ করেছে, মারটা শুধু আমাকে দিয়েছে। বন্ধু অনিক আর ছোট ভাই নাদিমকে কিছু বললে আমার খারাপ লাগতো। এই বিষয়টি নিয়ে একটা ধন্যবাদ দেয়া যাক। আপনাদের বাসা কই, আর এখানে আসছিলেন কেন? ভাই, আমি জেলা পরিষদে থাকি। আপনাদের মহল্লার একজন লোক নাকি সরকারের সহায়তা পায়নি, উনি নাকি না খেয়ে আছেন। আমাদের অফিসে ফোন দিয়ে বলেছিল, তাই আমরা ওনার পারিবারিক অবস্থা দেখতে আসছি। আমি ওখানেই জব করি। ভাই, উনি আমার জীবনটা বের করে দিয়েছে, কোনো কথাই শুনল না। কথাগুলো একটু রাগ রাগ ভাব নিয়ে বলতে লাগলাম। আমার কথা শুনে তারা অল্প হলেও ভয় পেয়েছে, সেটা আমি তাদের দিকে তাকিয়েই বুঝে ফেলেছি। কাকা, আপনি এই কাজটা কেন করেছেন? ওনার সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি। আপনাদের মতো লোকজনদের কারণেই মানুষ মানুষকে উপকার করতে চায় না। লোকটা আপনাদের উপকার করতে এসে মার খেয়ে গেল, আপনি তার গায়ে হাত তোলার আগে একটিবার বিষয়টি জানারও দরকার মনে করলেন না? বাবা গতকাল চেয়ারম্যান নিজে বলে গেছেন, এলাকায় অচেনা লোক দেখলে ইচ্ছে মতো মারতে। তাই বলে কি আপনি? থাক, বাদ দিন। উনি মুরব্বী মানুষ, না বুঝে কাজটা করে ফেলেছেন। তাছাড়া আমার হাতে তেমন সময় নেই, আমি মুরব্বির কাজে কিছু মনে করিনি। আচ্ছা ভাইয়া, আপনি তাহলে কিছু মনে নিয়েন না। আচ্ছা ভাই।
ঝামেলা শেষ করে সবাইকে বেশ জোরে একটা সালাম দিয়ে বাইকে উঠলাম। বাইকে ঠিক করে বসতে পারছি না। বন্ধু, যাই বল, বুড়োর গায়ে শক্তি আছে, যেমন মারলো আর 1 মিনিট এদিক ওদিক হলেই আমি মরে যেতাম। ও মা গো, হাতটা সোজা করতে পারছি না, খুব ব্যথা করছে। জীবনে প্রথম এভাবে কারো হাতে মার খেলাম। নাদিম, দেখ তো কয়টা বাজে। ভাই, 15 মিনিট লেট হয়ে গেছে। আজ আমার কপালে কি যে আছে তা একমাত্র আমিই টের পাচ্ছি। বাসার নিচে দাঁড়িয়ে ফোন দিলাম, ফোন তুললো না। এত কষ্ট করে নিয়ে আসলাম, না দিয়ে চলে যাব? মনটা মানছে না। কয়েকবার ফোন দিয়ে ফেলেছি। অর্পিতা কি আমার উপর রাগ করে আছে? ফোন তোলো প্লিজ। নাদিমের মন্তব্য, আমি নাকি পাগল হয়ে গেছি। কোনো সারা শব্দ না পেয়ে নাদিমকে রাস্তায় দাঁড়াতে বলে আমি জোরে জোরে কেউ আছেন এই বলে ডাকতে থাকলাম। বেশ কয়েকবার ডাকার পর বারান্দায় কারো ছায়া পড়ল। ভালো করে নজর দিয়ে দেখতে পেলাম আমার শাশুড়ি আম্মা। কি হয়েছে, কে আপনি? আমি হৃদয়। এই বাসা থেকে কেউ একজন ফুচকা অর্ডার করেছে। করলে করছে, তাতে আপনার কি? আপনি কে? আমি ডেলিভারি ম্যান, আমি ফুচকা নিয়ে এসেছি। ও আচ্ছা, ওপরে নিয়ে আসেন। অর্পিতার আম্মু এর আগে কখনো আমাকে দেখেনি, তবে ওর ভাই কয়েকবার দেখেছে। যাক, ওপরে গিয়ে ফুচকা দিয়ে আসি। ওপরে উঠে গেট নক করার আগেই একটি শব্দ, ভিতরে আসো। অবাক আমি। অর্পিতা কি আগে থেকে জানতো আমি আসব? কি হলো, ভিতরে আসো। না ম্যাডাম, এই নিন আপনার ফুচকা। কি ম্যাডাম ট্যাডাম বলছো, ভিতরে আসো তো। অর্পিতার জোর গলা শুনে আমি সাহস করে ভিতরে প্রবেশ করলাম। আসো, বসো। অর্পিতা জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। আমার কেন জানি ভয় হচ্ছে। ভয়ে পানির পিপাসা লেগে গেছে। ভালোভাবে বসতেও পারছি না, সারা শরীর ব্যথা করছে। কি রে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? ওর নাম হৃদয়, আমার বন্ধু। প্রথমবারের মতো আমাদের বাসায় এসেছে, আপ্যায়ন করো। উনি মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা তোরা বসে গল্প কর, আমি আসছি। না না, শুনুন। এই চুপ, একটাও কথা বলবে না। আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো অর্পিতা। ঘটনা তো ভালো লাগছে না। আজ আমার কপালে যে কি আছে তা বুঝতেছি না। শরীরের ওপর দিয়ে কয়েকবার ঝড় গেছে, এখন আবার নতুন ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। হঠাৎ মেন দরজায় ঠক ঠক শব্দ। আয়, ভিতরে আয়। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। তুই এখানে কেন? আমি না তোকে রাস্তায় দাঁড়াতে বলে আসলাম? না মানে ভাই, ভয় পাচ্ছিলি তুই? কি বলছো হৃদয়, ও তো আমার বড় ভাইয়ের ছেলে। অর্পিতা ফুপু ফোন দিয়ে ভেতরে আসতে বলেছে। নাদিমের কথা শুনে ঘটনাটি কেমন যেন লাগছে আমার কাছে। সবাই হাসছে, শুধু আমার মুখেই হাসির চিহ্ন নেই। নাদিম যে এই পরিবারের মাত্র জানলাম। এই নাও বাবা, খাও। নাদিম, তুইও খা। না আন্টি, আমি কিছু খাবো না। কিন্তু আপনি এত অল্প সময়ের ভেতর এত খাবার কিভাবে রান্না করলেন? খাবে কিভাবে? আজ তো মার খেয়ে আর হাসতে হাসতেই সব ক্ষুধা চলে গেছে। হেসে কথাটি বলল নাদিম। আমি রাগ করব, কষ্ট পাবো তুমি না খেলে বাবা। আন্টির কথা শুনে ভিতর নড়ে উঠল। ওই, তুমি খাবে না? তুমি আসবে বলে আম্মুকে দিয়ে সেই সকাল থেকে কষ্ট করাচ্ছি। বুঝতে আর বাকি নেই, ভয়ে ভয়ে আন্টিকে বললাম, আমি অল্প খাবো, তাও শুধু নুডলস। বাকি খাবার কে খাবে? তোমরা খাবে। কেন, তুমি আছো না? তুমি আর নাদিম মিলে সব খাবার খাবে। আর হ্যাঁ, তোমরা খাবার খেতে থাকো, আমি আর আম্মু দেখতে থাকি তুমি ফুচকা নিয়ে আসার সময় কি কি কাণ্ড করেছো। মানে কি? নাদিম মুচকি হাসছে আর খাচ্ছে।
এবার পরিষ্কার পুরো ঘটনা। এই ফোন তাহলে অর্পিতার। আমি ভাবছিলাম একবার বলবো কিনা, পরে ভাবলাম ছোট ভাই কিছু মনে করবে, তাই আর বলিনি। আন্টি আর অর্পিতা ভিডিও দেখে হাসছে। এখন তাহলে আসি আন্টি। আচ্ছা, সাবধানে যাবে, বাহিরে কম বের হবে। আমি আগে থেকেই সব জানতাম, অর্পিতা বলতে বারণ করেছে, তাই আর কিছু বলিনি। আচ্ছা নাদিম, তুইও সাবধানে যাবি। তোর আম্মু ফোন দিয়েছিল, আমি সব গুছিয়ে বলে দিয়েছি। আমি বের হব, তাই দরজার সামনে এগিয়ে যাচ্ছি। এমন সময় আমার বাঁ হাত টেনে ধরে নাদিমকে 2 মিনিট বসতে বলল। আমার হাত একটু কেটে গেছে, সেটা অর্পিতা লক্ষ্য করেছে। আমাকে ওর খাটে বসিয়ে স্যাভলন নিয়ে আসলো। তবে আমার ব্যথা তো অনেক আগেই চলে গেছে যখন ও আমার হাত ধরেছে। হাত পরিষ্কার করে বেঁধে দিল। আগেই ভালো ছিল, বেঁধে দেওয়ার পর যখন চুমু দিল তখন হাতটা অবশ হয়ে আসলো। হাত আর কাজ করছে না। অর্পিতা আস্তে আস্তে বলতে লাগলো, সরি বাবু, এতটা কষ্ট করবে তা আমি কখনোই ভাবিনি। মুচকি একটা হাসি দিয়ে চলে আসলাম নাদিমকে নিয়ে। তবে মনটা এই জায়গাতেই ফেলে এসেছি। ভাবছি এখন তো এই হাতে কিছু করা যাবে না, আমার কলিজার ছোঁয়া আছে হাতটিতে। শুনছিলেন আহমেদ হৃদয় রচিত উপন্যাস শেষ 15 দিন। উপন্যাসের বাকি অংশ শুনতে পাবেন পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।